আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের 3 ফেজ এসি সার্কিটের 168 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। এইখানে আমরা বেশ কয়েকভাবে এই ম্যাথটা সলভ করার টেকনিকটা জানাবো, যাতে আমরা এই ধরনের ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারি। এই হচ্ছে 168 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আমাদের নির্ণয় করতে হবে ফেজ কারেন্ট এবং ফেজ পাওয়ার। তো এখন দেখুন, তারা প্রশ্ন বলছে কি, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। তারা এরকম একটা চিত্র দিয়ে দিছে। চিত্রটা দেখেও আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ডেল্টা কানেক্টেড লোড 3 ফেজ, এবং প্রতিটা ফেজের ক্ষেত্রে ইম্পিডেন্স ভিন্ন ভিন্ন। দেখুন, প্রতিটার ইম্পিডেন্স ভিন্ন ভিন্ন, তার মানে এটা একটা আনব্যালেন্স লোড। তো এখন আমরা প্রশ্নটা পড়ে দেখি কি বলছে। দ্য আনব্যালেন্স লোড ডেল্টা আছে আর কি। ব্যালেন্স লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে কত, 240 ভোল্ট। অর্থাৎ এই যে লোডটা, এই লোডটার মধ্যে যে ভোল্টেজ কানেক্ট হবে, এই ভোল্টেজ কানেক্টগুলা ব্যালেন্স লোড আছে। তো ব্যালেন্সের বৈশিষ্ট্য কি, যে প্রতিটা ফেজের মধ্যে একই ধরনের ভোল্টেজ থাকবে, যার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি কেউ এগিয়ে থাকবে, কেউ 120 ডিগ্রি পিছনে থাকবে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্সের বৈশিষ্ট্য। এটার প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে এটাই, যে অ্যাম্প্লিটিউড সেম থাকবে, অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্লাস মাইনাস হবে। তো এরপরে দেখুন, তারা বলছে যে সিকোয়েন্সটা কিন্তু অবশ্যই এবিসি সিকোয়েন্স হিসাব করতে হবে। দেখুন, প্রশ্নের মধ্যে বলছে এবিসি সিকোয়েন্স মানে পজিটিভ সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটা আপনি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ সেটা বলে নাই। তো যেহেতু বলা না থাকলে আমি কি বলেছি, যে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা হিসাব করব। তার মানে আমরা ধরে নিব যে সে এই দিক দিয়ে ঘুরতেছে, অর্থাৎ এই রকম যে আমরা ভেক্টরটা জানতাম, এই ভেক্টরটা এই দিকে মূলত ঘুরতেছে। এটা যদি এবি হয় তাহলে এটা হবে বিসি আর এটা হবে সিএ। এই 120 ডিগ্রি এগিয়ে, কেউ 120 ডিগ্রি পিছিয়ে। যেহেতু বি পিছনের দিকে আছে, তার মানে যদি এই 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 দিকে ঘুরাই, তাহলে বি পিছনে থাকলে তাহলে বির সামনে মাইনাস হবে এবং সিটার বেলায় প্লাস হবে। তো দেখুন, আমরা এখন ম্যাথটায় ফোকাস দেই। তো যেহেতু আমার ফেজ কারেন্ট নির্ণয় করতে হবে, কাজেই আমার এই জায়গার ভোল্টেজ লাগবে। তো যেহেতু ডেল্টার ক্ষেত্রে কি ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান, তার মানে এখানে যে লাইন ভোল্টেজটা আমি পাচ্ছি, এই লাইন ভোল্টেজটাই মূলত ফেজ ভোল্টেজ। তো ফেজ কারেন্ট নির্ণয় করতে গেলে ফেজের ভোল্টেজ লাগবে, ফেজের ইম্পিডেন্স লাগবে। তো যেহেতু ফেজের ইম্পিডেন্স অলরেডি দেওয়া আছে, তার মানে ওইটার এখন ভোল্টেজটা, তো ওইটার ভোল্টেজটা হচ্ছে কোন, এইটা। অর্থাৎ যেহেতু এ বি ফেজ, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, তার মানে এ বি ফেজ হচ্ছে এটা। তো এখন দেখি যে আমরা তো এবির ভোল্টেজ পাইলাম, তো এবি ভোল্টেজ বসাইলাম এবং ইম্পিডেন্স বসাইলাম। দেখুন, এখানে যা হিসাব সব কিন্তু ফেজ হিসাব। এই জায়গায় ভি এবি মানে ফেজ ভোল্টেজ। তো ফেজ ভোল্টেজ এগুলো বসাইলাম, বসার পরে আমার কারেন্ট পাইলাম। এখন দেখি এইটার ক্ষেত্রে, বিসির ক্ষেত্রেও বিসির ভোল্টেজ ভাগ বিসির ইম্পিডেন্স, বিসির ভোল্টেজ ভাগ বিসির ইম্পিডেন্স বসাইলাম। তো বিসির ভোল্টেজটা কি এইরকম হচ্ছে, অর্থাৎ মাইনাস 120 ডিগ্রি আসতেছে। কেন মাইনাস 20 ডিগ্রি আসতেছে এর ডিটেলস আমার প্রিভিয়াস লেকচারে বলা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বিসি বসাইলাম, আমরা বিসির কারেন্টটাও নির্ণয় করতে পারলাম। এখন আমাদের দরকার হচ্ছে এইটার কারেন্টটা। তো এটার ক্ষেত্রে দেখি সি এর কারেন্ট কি, সি এর কারেন্ট হচ্ছে সি এর ভোল্টেজ এবং সি এর ইম্পিডেন্স। তো ভোল্টেজ বসালাম, ইম্পিডেন্স বসালাম, অর্থাৎ এরও আমরা কারেন্ট পাইলাম। এখন দরকার কি আমাদের টোটাল পাওয়ার। এই টোটাল পাওয়ারটা অ্যাক্টিভ পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা বলা নাই। তো আমরা অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দুটাই নির্ণয় করে দেখাবো। তো দেখুন, এইখানে আমি মূলত অ্যাক্টিভ পাওয়ার সবার আগে নির্ণয় করছি। এই অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করছি দেখুন, যেহেতু এটা আনব্যালেন্স লোড মানে কি প্রতিটা ফেজে সেপারেট পাওয়ার হবে। যদি ব্যালেন্স লোড হইতো তাহলে একটা ফেজের পাওয়ার নির্ণয় করে সেটাকে 3 দিয়ে গুণ দিলে টোটাল পাওয়ার পাওয়া যাইতো, সেইখান থেকে আমরা অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ যা ইচ্ছা তাই আনতে পারতাম। তো যেহেতু এটা আনব্যালেন্স লোড, তার মানে প্রতিটার লোড ভিন্ন, প্রতিটার কারেন্ট ভিন্ন, প্রতিটার পাওয়ার ফ্যাক্টর ভিন্ন, তার মানে প্রতিটার পাওয়ারও ভিন্ন হবে। তাহলে 3টা পাওয়ারে যোগ করলে টোটাল পাওয়ার পাবো।
তো এইখানে দেখুন আমি প্রথম ফেজের পাওয়ার নির্ণয় করছি, দ্বিতীয় ফেজের পাওয়ার নির্ণয় করছি, তৃতীয় ফেজের পাওয়ার নির্ণয় করছি। তো এটা হচ্ছে প্রথম ফেজের ভোল্টেজ, প্রথম ফেজের কারেন্ট, প্রথম ফেজের ভোল্টেজের অ্যাঙ্গেল, প্রথম ফেজের ভোল্টেজের কারেন্টের অ্যাঙ্গেল। তো প্রথম ফেজের ভোল্টেজ কত 240, প্রথম ফেজের কারেন্ট কত এই দেখুন 21.4, প্রথম ফেজ হচ্ছে কত এবি। এখন কথা হচ্ছে আপনি এবিকে জিরো অ্যাঙ্গেল ধরলেন কেন? দেখুন রেফারেন্স ধরছি আমি একটা, কাউকে না কাউকে তো রেফারেন্স ধরতে হবে, এই জন্য এবিকে রেফারেন্স রেখে বাকিগুলাকে 120 ডিগ্রি প্লাস মাইনাস করে দিছি। তো এইখানে তাহলে ভোল্টেজের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত 0 আসছে। এখন সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে কি কারেন্টের অ্যাঙ্গেল বসাইলাম, তাহলে আমার এইটার পাওয়ার পাইলাম। আবার দেখি এইটার ক্ষেত্রে অর্থাৎ এই পাওয়ারটার ক্ষেত্রে বিসি ভোল্টেজ নিলাম, বিসির কারেন্ট নিলাম এবং বিসির ভোল্টেজের অ্যাঙ্গেল কত আছে -120, -120 বসাইলাম। এখন কারেন্টের অ্যাঙ্গেল কত আছে, কারেন্টের -120 আছে কারেন্টেও, তাহলে কারেন্টের অ্যাঙ্গেলের মাইনাস আর এখানের সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 120 হয়ে গেল। আমার এইটার ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে দেখুন 240, অর্থাৎ ভোল্টেজ যেহেতু অ্যাম্প্লিটিউড সেম হবে, কারণ হচ্ছে কি ব্যালেন্স লট ছিল ভোল্টেজটা, তো ভোল্টেজের সবার অ্যাম্প্লিটিউড দেখেন একই রকম আসছে। আর কারেন্ট হচ্ছে কত 24 কস, ভোল্টেজের কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি বসাইলাম মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এই দিলে আমরা টোটাল যে পাওয়ারটা পাচ্ছি সেটা অ্যাক্টিভ পাওয়ার। তো এটা একটা পদ্ধতি গেল অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করার জন্য। তো আবার আমরা যদি চাইতাম তাহলে এটাকে এইভাবেও করতে পারতাম যে প্রতিটা ফেজার রেজিস্টর আছে, তার মানে আমরা যদি I² R করি তাহলে ওইটা কি আমরা অ্যাক্টিভ পাওয়ার, আমরা তো জানি যে I² R = অ্যাক্টিভ পাওয়ার। তো আমরা প্রতিটা ফেজের যদি I² R করি, যেমন 1 নাম্বার ফেজের ক্ষেত্রে এই যে এটার কি I² অর্থাৎ IAB² RAB, অর্থাৎ ওই ফেজটার ক্ষেত্রে অর্থাৎ এইখানেই দেখুন যদি এই ফেজটার আমি I² R অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করি, তাহলে এইখানের কারেন্টটা, এখানে কারেন্ট কত আসলো 21.4, তাহলে 21.4² R, তার মানে এইটার পাওয়ারটা আমি পাবো অ্যাক্টিভ পাওয়ারটা। আবার এইটার কারেন্ট কত, এইটার কারেন্ট আমরা পাইলাম 15, এই যে 15, তাহলে 15² গুণন 16 অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি। এটার ক্ষেত্রেও I² R করে দিলে অ্যাক্টিভ পাওয়ার, তিনটা পাওয়ার যোগ করলে যে পাওয়ারটা পাবো সেটা মূলত অ্যাক্টিভ পাওয়ার পাবো। অর্থাৎ আমরা এখন যেটা নির্ণয় করলাম, যে পাওয়ারটা আমরা মূলত নির্ণয় করলাম সেই পাওয়ারটা আমরা পাবো, এই যে এই পাওয়ারটা আমরা মূলত পাবো। তো এখন আমরা দুইটা পদ্ধতি জানলাম, যে একটা I² R করে করতে পারি আর একটা করতে পারি সেটা হচ্ছে এই রকম পাওয়ার ফেলাইয়ে, এই যে এগুলোর মতো করে পাওয়ার ফেলাইয়ে প্রতিটা সেপারেট সেপারেট। তাহলে আর কিভাবে নির্ণয় করতে পারবো, আর একটা নিয়ম আমরা করতে পারবো, সেটা হচ্ছে এইখানে দেখি, এই যে আমরা প্রতিটা ফেজ যেহেতু আনব্যালেন্স, তো প্রতিটা ফেজের কারেন্ট তো জানি এবং প্রতিটা ফেজের ইম্পিডেন্স জানি, প্রতিটা ফেজের কারেন্ট জানি, ইম্পিডেন্স জানি, কারেন্ট জানি, ইম্পিডেন্স জানি। অর্থাৎ পুরো ইম্পিডেন্স সহ যদি ওর কারেন্টটাকে আমরা I² R করি অর্থাৎ I² Z করি, তাহলে ওইখানে আমরা অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ I² R এর জন্য অ্যাক্টিভ পাওয়ার, দেখুন I² R এর জন্য অ্যাক্টিভ পাওয়ার প্লাস I² Xটার জন্য, যেহেতু ইম্পিডেন্সের মধ্যে X সহ আছে, তাহলে ওর একটা পাওয়ার পাচ্ছি, অর্থাৎ এই পাওয়ারটার নাম হবে রিঅ্যাক্টিভ পাওয়ার, এই পাওয়ারটার নাম অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার একসাথে আমি দুইটাই পাবো। দেখুন আমি ফেলাইছি, এখন যে পাওয়ারটা পাইছি এখানে এটা হচ্ছে কি কমপ্লেক্স পাওয়ার। তো এই কমপ্লেক্স পাওয়ারের মধ্যে কি কি পাওয়ার থাকে, একটা অ্যাক্টিভ পাওয়ার থাকে, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে। তো এখানে কিলোওয়াট এবং KVR করা হয়েছে। KVR এখানে 1000 দিয়ে মূলত ভাগ দেওয়া হয় নাই, আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এখানে এককটা এটা হবে। তো এটার সম্পূর্ণটার একক হচ্ছে VA, 1000 দিয়ে ভাগ দিলে এটা KVA, আর এইখানের মধ্যে থাকবে এটার অ্যাক্টিভ পাওয়ার আর এখানে পাবো এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ওভারঅল হচ্ছে আমরা এই নিয়মে এই ম্যাথটা করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা যদি আমাদের টোটাল পাওয়ার নির্ণয় করতে বলে, তাহলে আমরা তাকে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দুটাই বাইর করে দেখাইতে পারি। আর এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, এখানে এর একক হচ্ছে কি VA, এই দেখুন এটার এককও VA। আবার এই পদ্ধতি ছাড়া আপনি চাইলে এই পদ্ধতিও করতে পারেন।
এই পদ্ধতিটা কীরকম, যে প্রতিটা ফেজের কমপ্লেক্স পাওয়ার নির্ণয় করবেন। কমপ্লেক্স পাওয়ার কীভাবে নির্ণয় করতে হয়, যে অবশ্যই ওই ফেজটার ভোল্টেজ থাকবে, ওই ফেজটার কারেন্ট থাকবে, এবং ওই কারেন্টটার যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলটার কনজুগেট করতে হবে। অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি +30 ডিগ্রি থাকে তাহলে এইখানে আমাকে ভ্যালু বসানোর সময় ভোল্টেজ বসালাম, কারেন্টের ভ্যালুটা বসালাম, বসার পরে অ্যাঙ্গেলের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস করে দিলাম, মাইনাস থাকলে প্লাস করে দেবো। সেম এটাও দিব, এটাও দিলে আমি যেটা পাবো সেটাও হচ্ছে এরকম কমপ্লেক্স পাওয়ার, অর্থাৎ এইরকম পাওয়ারটা পাবো কমপ্লেক্স পাওয়ার। সেইখান থেকে আমার একটা থাকবে অ্যাক্টিভ পাওয়ার আর একটা থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার, দুইটাই করলে কমপ্লেক্স পাওয়ার। তো এইভাবেও আমরা এই ম্যাথটা করতে পারবো। তার মানে আমরা একই ম্যাথ 4ভাবে করতে পারি। এই ছিল আমাদের আজকের লেকচার।